কথা সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য পত্রিকা গল্প বিশ্ব এবং এসিজিএল প্রতি বছর বাংলা সাহিত্যের উদীয়মান লেখকদের শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান প্রদান করে থাকেন। প্রতি বছর এই গল্পগুলির সংকলন অ্যান্টনিম প্রকাশনের বাংলা প্রকাশনা বিভাগ বহমান বর্ষসেরা ছোট গল্প নাম দিয়ে প্রকাশ করে থাকেন। এই জুলাই মাসে সেই ছোট গল্প সংকলনের কয়েকটি গল্প আপনাদের পড়ে শোনাতে চলেছি। আজ যে গল্পটি পড়ব তার নাম উপকথার গাছ, লিখেছেন সুনেত্রা সাধু। সুনেত্রা লেখালেখির জগতে বেশ পরিচিত নাম। কৃত্তিবাস পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হবার পর তার লেখা নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকা এবং ওয়েব ম্যাগাজিনে আমরা পেয়ে থাকি। বর্তমান গল্পটি বেশ ভিন্ন স্বাদের। 2025-এর শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মানপ্রাপ্ত এই গল্পটি পড়ছি বহমান প্রকাশিত বর্ষসেরা ছোট গল্প 2025 বইটি থেকে। আসুন শুনে নেওয়া যাক সুনেত্রা সাধুর গল্প উপকথার গাছ। পাঠে আমি রহিম। একটা ফলন্ত গাঁ ধীরে ধীরে শুকিয়ে গেল। খুব বেশি জন যে দেখার জন্য বসে রইল তা নয়, রইল তারাই যারা এই জন্মে গ্রামের মায়া কাটাতে পারবে না, অথবা তারা যাদের কোনো যাওয়ার জায়গায় নেই। বাতিল মানুষ সব। বীরভূমের এক প্রত্যন্ত গাঁ হরিণশিঙা। কয়েক বছর আগেও স্থানীয় মানুষ ছাড়া এই গাঁয়ের নাম তেমন করে কেউ জানতই না। খাটো পাহাড়, লাগোয়া জঙ্গল, শুখা নদী, কিছু বসতবাড়ি আর সামান্য ধানি জমি সমেত এমন কত গাঁ বীরভূমের ম্যাপের গায়ে ছড়ায় ছিটায় পড়ে থাকে, কেই বা খোঁজ রাখে। তবে ভোটকালের কথা আলাদা, তখন গাঁ গ্রামের উপর কত দরদ। বছরের অন্য সময় বেশি খোঁজ রাখা মানেই সরকারি প্রকল্পের টাকা বেফালতু খরচা হয়ে যাওয়া। শিক্ষা, স্বাস্থ্য আর খাদ্যের অধিকার সকলের, উন্নয়নটাও প্রাপ্য নয় কি? তবে গরিব গুরব মানুষগুলো যতদিন এসব না শেখে ততদিনই সরকারের মঙ্গল। অশিক্ষার আধার না থাকলে লুটে পুটে নেওয়া সহজ নয়। গায়ের মানুষগুলো শিক্ষিত হয়ে যখন জজ ব্যারিস্টার হতে পারবে না, সেই গরু চড়াবে, লাঙল চষবে, পাথরই ভাঙবে, তখন পড়াশুনো করে আর কি হবে? গায়ে যে স্কুল নেই তাও তো নয়, খিচুড়িও দেয়। এর থেকে বেশি চাহিদা থাকা অন্যায় বই কি? বরং প্রকল্পের টাকায় মেলা হলে, আলো জ্বললে, সস্তায় মদ বিকলে, নাচা গানা হলে সরকারের জৌলুস বাড়ে, গায়ের লোকেরাও দেদার আমোদে থাকে। আসলে আলোর ঠিক নিচেই অন্ধকার গাঢ়তর হয়। তবে কোনো কোনো সময় ম্যাজিক হয় বই কি। বছর 5 আগে দৈনিক কাগজে ছাপা এক খবরে শোরগোল পড়ে গেল। বীরভূমের বুকের ভিতর মজুত আছে কয়লার অফুরন্ত ভান্ডার। 1 টন 2 টন নয়, 211 কোটি টন। প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্য অর্থনীতির চেহারাটাই পলকে বদলে যাবে। কয়লা, কালো হিরে, যা কিনা তৃতীয় বিশ্বের দেশে এখনো সভ্যতার একমাত্র নিয়ন্ত্রক। খবরটা মিথ্যা ছিল না। সরকার দ্রুত কাজ শুরু করলো। বছর ঘুরলো, সঙ্গে বীরভূমের ডেউচা, পাঁচামি, হরিণশিঙা ব্লকের গ্রামের ভাগ্যের চাকা বনবনিয়ে ঘুরতে শুরু করলো। বাতাসে পাকপাখালির বদলে ঝাঁকে ঝাঁকে টাকা উঠল। আর সেই ফিকিরে গরিব মানুষগুলোর 14 পুরুষের ভিটে খান বেমালুম হাতছাড়া হয়ে গেল। সার সার সব দেহের মতো পড়ে রইল শূন্য গাঁ গ্রাম। হরিণশিঙার মতো সাঁওতালি গায়ে পাথরের থানে বসে সিঁদুর মাখা অপদেবতা গদ্রবঙ্গা এসব দেখে মিটিমিটি হাসছিল। তিনি তুষ্ট হলে ধন লাভ হয়, তা সে ফলন্ত গায়ের উজাড় হওয়ার বিনিময় হলেই বা কি। তখন সবে ভোরের আলো ফুটেছে। মাঠঘাট বেবাক ফাঁকা, যেন সভ্য হবার আগে আদিমতার উদযাপন চলছে। ফসলবিহীন ধুধু মাঠে খেলা করছে হিমেল বাতাস। শুকিয়ে যাওয়া ধানের পাতায় জমা হয়েছে স্বচ্ছ জলকণা। বাতাসে শীতের গন্ধ। গাছগুলো পাতা ঝরিয়ে রিক্ত, শূন্য। তারাও জানে এ গায়ে আর কখনো বসন্ত আসবে না। সবাই বোঝে, সবাই জানে, কিন্তু এক বজ্ঞা সহদেব মারান্ডি কিছুতেই বুঝতে চায় না। সে পড়ে আছে মাটি আঁকড়ে। এই জল, জমি, জঙ্গল তার 14 পুরুষের। যতক্ষণ জান আছে ততক্ষণ সে এই গাঁই থাকবে। ছেলে, বৌমা, নাতি, পাড়া প্রতিবেশী সবাই তাকে ছেড়ে শহরে চলে গিয়েছে। পরিত্যক্ত সহদেব একাই থাকে।
4 বিঘা ধানি জমি ছেলেকে দিয়েছিল, নিজের হাতে চাষ করতেও শিখিয়েছিল। যেটুকু ধান হতো তাতে সহদেবের ঘরে কখনো ভাতের অভাব হয়নি। বাকি যা অভাব ছিল তা তো গায়ের মানুষের নিত্য সঙ্গী, অভিযোগও ছিল না তেমন। দুবেলা গরম ভাত আর কজনের ভাগ্যে জোটে। উঠোনের এক কোণে রংজলা মড়াইটা এখনো পড়ে আছে খালি। ছেলে সরকারকে জমি বেচে দিয়ে ভালো টাকাই হাতিয়েছে, সঙ্গে নাতিটার কনস্টেবলের চাকরিও হয়েছে। সহদেবের কি খুশি হওয়া উচিত ছিল না? অথচ সে কিছুতেই খুশি হতে পারছে না। কিসের বিনিময় চাকরি? সহদেব মারান্ডি সাঁওতাল, বীরভূমের আদি জনজাতি। এই অঞ্চলে যখন একটাও সাদা চামড়ার মানুষ ছিল না তখন তারা ছিল। অথচ সেই জল, জমি আর জঙ্গলের জন্মগত অধিকার হাতছাড়া হয়ে যাচ্ছে। চাকরির লোভ দেখিয়ে সরকার সব কেড়ে নিচ্ছে। সহদেব দেবে কেন? ছেলে বৌমার সঙ্গে এ নিয়ে ঝগড়া তার কম হয়নি। সরকারি বাবুরাও এসে বুঝিয়েছে, কত কাঠখড় পুড়িয়ে তবে একখানা চাকরি জোটে, আর এ কিনা একেবারে সরকারি চাকরি। ওই 4 বিঘা জমি এতখানি সম্মান আর নিরাপত্তা দিতে পারতো শহুরে সুখ। সহদেব 2-1 বার শহরে গিয়েছে, ভিড় দেখে ডর লাগে। তার এই জঙ্গল ঘেরা গাঁই ভালো। নিজের জমি, একখান মাটির ভিটে, রোদে পুড়ে জলে ভিজে দুমুঠো ভাত জোগানো সম্মানের নয়? কাকে বলে সম্মান? সম্মানের রংটা কি ঝান্ডার রঙের সঙ্গে সঙ্গে বদলে যায়? সহদেবের ধাঁধা লাগে। এই কাক ভরেও কথাটা মাথায় ঘুরপাক দিচ্ছে। ভাবতে ভাবতে মাটির দাওয়াতে হাত বোলাচ্ছে সহদেব মারান্ডি। হাতটা নাকের কাছে এনে গন্ধ শুকছে। আহা, মাটির গন্ধের মায়াতে যে একবার পড়েছে, তার আর কোথাও কখনো যাওয়া হয়নি। ভিটেখানা সহদেবের নামেই ছিল। জমির সঙ্গে 1 লপ্তে লিখে দিলে 3 গুণ টাকা মিলত। সে হাতছাড়া করতে চায়নি। অবশ্য প্রথম প্রথম গাঁয়ের কেউই চায়নি। শহর থেকে সেন্ট মাখা বাবু বিবিরা এসে ধর্নায় বসত। গাঁয়ের লোকও সঙ্গে ছিল। জন্মচেনা ভিটে ছেড়ে কেউ চলে যেতে চায়? প্রতিবাদ হতো, স্লোগান উঠত বাতাসে। তারপর একদিন ধীরে ধীরে সব নেই হয়ে গেল। সহদেবের মতো 2-4 জন বুড়া মানুষ এখনো টিকে আছে। তারা আর কতদিনই বা, তারপর যা হওয়ার হবে। তবে সহদেবের শেষ দিন দেখার জন্য সরকার তো আর অপেক্ষায় বসে থাকতে পারে না। একটা দুটো নয়, এইরকম 90টা গ্রাম খালি করে ফেলতে হয়েছে। প্রথমে টাকার টোপ, তাতে কাজ না হলে হুমকি। 80% উচ্ছেদ এবং পুনর্বাসনের কাজ প্রায় শেষ। সহদেব মারান্ডির মতো কিছু লোককে নিয়ে সরকারের যত মাথা ব্যথা। আসলে যাদের কিছুই হারাবার নাই আর মিডিয়া যাদের দিকে চোখ দিয়ে বসে থাকে, তাদেরকে জব্দ করবার উপায় সরকারের জানা নেই। থাকলেও সে ওষুধ প্রয়োগ করা যায় না। ফলে অপেক্ষা করতে হয়। আর 20,000 কোটি টাকার কয়লা খনির প্রকল্পের কাজে একটু একটু করে দেরি হয়ে যায়। সব দোষ শালা সহদেবের মতো এই সাঁওতালি কুত্তাদের, যারা সভ্য দেশে অসভ্য সেজে বসে থাকার নাটক করে। অবশ্য সহদেব আজকাল কানে ভালো শোনে না, কাজেই গালাগালি তার গায়ে লাগে না। সে তো কিছুই করেনি, নিজের ভিটেই মরবে বলে বসে আছে। তার কি সেটুকু অধিকার নাই? মরণ যে সহদেবের দোরগোড়ায় বসে আছে এমনটাও নয়। একা থাকে, নিজের ভাত নিজে ফুটিয়ে খায়, চোখে স্পষ্ট দেখে, মাথাটাও ভালো চলে। এই তো আলোটা আরেকটু বাড়ালেই সহদেব বিছানা ছাড়বে, দাওয়া আর উঠোন ঝাড় দেবে। ছেলে ঘরে তালা দিয়ে চলে গিয়েছে, সহদেব দাওয়াতেই ঘুমোয়। মাটির যতখানি কাছাকাছি থাকা যায় আর কি। দাওয়াখানা বহুকাল নিকোনো হয়নি। দেওয়ালের গায়ে এদিকে ওদিকে চকলা উঠেছে। বছর 2 আগে বাদনা পরবে খড়ি মাটির আঁকিবুকি কাটা হয়েছিল, সেসব ফিকে হয়ে গিয়েছে। দেওয়ালে ফাট ধরেছে, সেরকমই একটা ফাটল দিয়ে সার বেঁধে কালো ডাঁশ পিঁপড়ে ঢুকছে। ছেঁড়া বিছানায় শুয়ে মোটা কাঁথা খান গায়ে দিয়ে এক মনে পিঁপড়ের চলন দেখছে সহদেব মারান্ডি। জাঁকিয়ে জার পড়ার আগেই মরা পোকামাকড় কাঁধে নিয়ে পিঁপড়ের দল পিলপিল করে পাতালে নামছে। আর কিছুকাল পরেই হরিণ সিং আর জোয়ান মদ্যরা এমনি করে কয়লা তুলতে খনিতে ঢুকবে, যেখানে শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, আছে শুধু অনাবিল আঁধার। সহদেব কখনো পাতাল দেখেনি। পাথর খাদানে কাজ করেছিল কিছুদিন, বয়স তখন 1-20। জেদ করেই গিয়েছিল। ফিরল হাঁপানি নিয়ে, বুকে জমা হয়েছিল মিহি পাথুরে ধুলো। পাথর কলে কাজ করতে গতরের জোর লাগে। সহদেবের ছিল,
খেটে কিছু পয়সাও কামিয়েছিল, কিন্তু পাহাড় ভাঙতে দুমদাম ব্লাস্ট হতো, কানটা খারাপই হয়ে যাচ্ছিল। ফিরে এসেছিল সহদেব। এসে বাপের সঙ্গে চাষে জুটেছিল। জমানো পয়সা দিয়ে 2 বিঘে জমি কিনেছিল। তারপর থেকেই মাটির টানে সহদেব বাঁধা পড়ল। গাঁ গ্রামে থাকলেই যে মাটির প্রতি মায়া জন্মাবে এমন নয়। টান সবার সমান হয় না। পয়সার লোভের কাছে কত টান ফিকে হয়ে আসে। তার ফলে গাঁয়ের পর গাঁ আস্তে আস্তে খালি হয়ে যায়। কয়লা খনির বাঁধা চাকরির অপেক্ষায় শুরু হয় স্বেচ্ছা বেকারত্ব। সহদেব চোখ বুঝলেই জল জঙ্গলে ভরা গ্রামটাকে নরকের মতো কালো হয়ে যেতে দেখে, যেখানে ধ্বংসই চরম সত্য। খনির কথা ভাবলেই সহদেবের দম বন্ধ হয়ে আসে। নিজেকে কোটরে বন্দি ইঁদুর বলে মনে হয়। কেমন হয় খনির আধার। কাঁথাখানা পা থেকে মাথা অব্দি মুড়ে সেই অন্ধকার ঠাউর করার চেষ্টা করে সহদেব। ঠিক সেই সময় উঠোনের বেড়া ঠেলে ঢুকলো মাকু হাঁসদা। মাথা চাপা দেওয়া সহদেব মারান্ডিকে দেখে বুকটা ধুকপুকিয়ে উঠল। নিজের মনেই বিড়বিড় করলো, বুড়া মরে গেল নাকি? ও কাকা, শরীর খারাপ হলো নাকি? উঠা কেনে? সেই কখন সকাল হয়েছে, উঠো গো। বেশ জোরেই ডাকলো মাকু। শালো, বিহান বেলায় তুই ষাঁড়ের মতো চেঁচাইছিস কেনে? আমি কালা বটি নাকি? সহদেবের আজকাল চুপ করে থাকতে ভালো লাগে। গাছেরা যেমন থাকে, সে যদি গাছ হতো বেশ হতো। মাকুর চেঁচামেচিতে সহদেব বেশ বিরক্তই হলো। মাকুর মুখ কখনো বন্ধ থাকে না, তাই মিটিং মিছিল ধর্নায় মাকুর জায়গা সবার প্রথমে। সহদেবের মুখ ঝামটাকে সে আবার মুখ খুলল। না না কাকা, তুমি কেন কালা হইবা? কালা তো আমি বটি। শুনো, আজ মিটিং আছে, মনে আছে? দিল্লি থেকে লোক আসবে, তোমার সঙ্গে কথা বলবে। কান কইরা শুনবা, টিভিতে তোমাকে দেখাইবে, কাগজে ছবি উঠবে। ছবি লিয়া কি করব? ছবি দিকাইন ঘরকে নতুন বেহু আনবো নাকি? বলেই ফোকলা দাঁতে একগাল হাসি হাসলো সহদেব মারান্ডি। বুড়া বয়সে তোমার শখ তো কম লয়, নতুন বেহু লিবা। লিয়া কি করবা? কেন? সে আসবে, ভাত রাখবে, দেয়ালে এলামাটি লেপে গাছ ফুল পাখি আঁকবে, ছেলে পুলে হবে, ওরা খেলে বেড়াইবে, ফাঁকা গাঁ আবার ভরে যাবে। একলা সহদেব গ্রামের পিতা হতে চায়। তারপর ঘোর ভেঙে বলে ওঠে, দিল্লি থেকে মন্ত্রী আসবে। মন্ত্রী লয় গো, ওই যারা জল হাওয়া মাটির খবর রাখে তারা। এ দেশে এমন খবর কেউ রাখে? ওদের কথায় জল বাঁচে, মাটি বাঁচে, গাছ বাঁচে? অবাক গলায় সহদেব জিজ্ঞাসা করে। বিড়বিড় করে কি বলছো কাকা? উঠো, কাজ কাম সারো, বেলা বয়ে গেছে। আমি যাই লোক জোগাড় করি গা। শালোরা পয়সা না পেলে মিটিং ভরাতে আসতে চায় না। কে পয়সা দিবে? ভাড়া করা লোক এনে তুই হরিণ সিংহা বাঁচাইতে পারবি? কেন? সরকারের উল্টো দিকে যারা আছে তারা দিবে। বাঁচাইতে না পারি, জমির দর তো বাড়াইতে পারবো। কিছু কমিশন অন্য পার্টি খাবে, তা খাগা। কাকা, বয়স তো 40-এর নিচে হলে আমার একটা সরকারি চাকরি হতো গো। যখন পাই নাই তখন সরকারের পয়সা আমি খিচেই লুব। তোর মাটির টান লাই লয় রে মাকু। তুমি যদি জোয়ান মধ্য হতা তোমারও থাকতো না। বুড়া হইছ তাই মাটির টান দেখাইছো। কেন তুমি পাথর খাদানে কাজ করতে যাও নাই? সেই খাদানগুলার বেআইনি ছিল না? পয়সা কামিয়ে জমি জিরেত কেন নাই? জানো, লোকে বলে ভিটের দর বাড়াইবার লেগে তোমার ছেলে তোমাকে এই ঠেইয়ে ফেলে রেখে গেছে। তুমি ডবল পয়সা লিখে দখল ছাড়বে। এসব মাটির টান ফান মিছে কথা। উঠো, একদিন যখন নাটক করলা তখন পালাটাও শেষই করো, বুঝলা? মাকুর কথায় বিষের ঝাঁঝ। সহদেব সবটাই শুনতে পায়। সে আবার গাছ হয়ে গিয়েছে। চুপ করে থেকে ডালপালা নেড়ে মাকুকে চলে যেতে বলে, যেন হরিণ সিংহায় ঝড় উঠেছে। বিছানায় বসে বসেই দুলছে সহদেব গাছ। 2 মিটিং বোধহয় শুরু হয়েছে। ক্ষীণ শোরগোল সহদেবের কানে এসে ধাক্কা মারছে। আজকাল গাঁটা শ্মশানের মতো নিশ্চুপ থাকে বলে দূরের আওয়াজও টের পায় কালা সহদেব। বাড়ির পাশেই ছোট্ট একটা ডোবা। ভাত খেয়ে শানকিটা মাছতে এসেছিল। পানা সরিয়ে আঁজলা ভরে ওই জলই খেলো। ছেলের বউ অনেকটা পথ উজিয়ে বালি খুঁড়ে ময়ূরাক্ষী নদীর জল ভরে আনত। সহদেবের সে ক্ষমতা নাই। কাছাকাছি
আর কোনো পুকুর, ডোবা, ইঁদারা কিছুই নাই। এই রুখু পাথুরে দেশে এক আঁজলা জল মেলা কঠিন বটে। শানকিটা উঠোনে উপুর করে দিয়ে হাতে বাঁশের লাঠি আর বগলে মাদুর নিয়ে সহদেব ঠুকঠুক করে চলতে শুরু করে। খাঁ খাঁ পথ, মানুষ তো নাই, ছাগল, কুকুর, মুরগিও নাই। একটা গোসাপ সরসরিয়ে জঙ্গলে ঢুকে গেল। এরাই এখন সহদেবের প্রতিবেশী। মনটা নতুন করে খারাপ হলো। সনসন করে ঠান্ডা বাতাস বইছে, শুকনো পাতায় ঘুরন লাগছে, মরা লাউ মাচায় বসে আছে একলা জীবন্ত রোদ। যেখানে আগ্রাসন সেখানেই প্রতিরোধ, যেখানে নিপীড়ন সেখানেই লড়াই। আমরা লড়বো, জান দিয়ে লড়বো। এই জল জমি জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। শিবু টুডু হাত পা নেড়ে খুব ভাষণ দিচ্ছে। সহদেব মারান্ডি পৌঁছতেই সবাই একটু নড়ে চড়ে বসলো। মাকু প্লাস্টিকের চেয়ারে সহদেবকে বসাতে চেয়েছিল। সহদেব বগলে গোটানো মাদুর পেতে মাটিতেই বসল। অশোকতলার পাথুরে চাতাল শীতের নরম রোদে আলগা তেতে আছে। সহদেব সদ্য ভাত খেতে উঠেছে, রোদের নরম মোমে ঝিমুনি আসছে। শিবু টুডু কি যে বলছে সহদেবের কানে ঢুকছে না। এমন কত মিটিং সে দেখেছে, তারপরেও গাঁ কে গাঁ খালি হয়ে গেছে, কিছুতেই কিছু হয় না। এই শিবু টুডু কি সোজা লোক? 3 ভাই এক বাড়িতে থাকে, 3 জন 3 পার্টির ঝান্ডা ধরে। এরা গাছের খায়, তলার কুড়োয়, আর শূন্যে ঝুলে থাকলেও তা হাতিয়ে নেয়। সহদেব এখন গাছ হয়ে গিয়েছে তাই, না হলে এই মাইক হাতে শিবুর লোক দেখানো সততার লড়াই বার করে দিত। শালো। গালাগালটা বোধহয় জোরেই বেরিয়ে গিয়েছিল। মাকু কাছে এলো। কাকে গাল দিচ্ছ কাকা? স্বপ্ন দেখলা নাকি? তুমি সরকারের বড় খদ্দের, দিনের বেলা স্বপ্ন তুমি দেখবা না তো কি এই মাকু হাঁসদা দেখবে? বলে খিটখিট করে হাসলো। শুনো, সুজা হয়ে বসো, টিভির লোক আসবে, তোমাকে মাইক দিব, কিছু বলবা। তু বলগা, টিভিতে তু ছবি তোলগা। আমি কথা বলতে ভুলে গেছি, গাছেরা রা করে না। ভুলে গেছো? তোমার তো মুখে চোপার শেষ নাই, লোককে গাল দিচ্ছ। তুমি হেব্বি শেয়ানা কাকা। মাকুর কথার উত্তরে আর কিছু বলা হলো না। কটা গাড়ি এসে থামলো। একজন মহিলা সমেত 3-4 জন হেঁটে আসছে, পেছনে দাঁড়িয়ে নিউজ ভ্যান। শিবু ভাষণ থামিয়েছে, কেউ শুনছে না। সবাই তাকিয়ে আছে দিল্লি থেকে আসা লোকজনের দিকে, বিশেষ করে মেয়েটার দিকে, যেন সিনেমার হিরোইন। সহদেবও দেখছিল। ওরা কাছে আসতেই চোখটা বুজে বসে রইল। ভারী মিষ্টি একটা গন্ধ সহদেবের নাকের কাছে এসে থমকে আছে। কোন ফুলের গন্ধ? সহদেব মনে মনে হাতড়ে মরছে। নমস্কার, আমি অভিপ্সা গাঙ্গুলি, পরিবেশবিদ। আসছি দিল্লি থেকে। আপনার সঙ্গে দেখা করবার খুব ইচ্ছে ছিল। এই 3 বছর ধরে আপনি যে লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাকে অভিবাদন জানাই। আপনি যে এই বয়সেও পরিবেশের গুরুত্ব বুঝেছেন, সেটা আমাদের কাছে এক অনন্য প্রাপ্তি। সহদেব চোখ খোলে। এ মেয়ে বলে কি? পরিবেশের গুরুত্ব আলাদা করে বুঝতে লাগে? ফোকলা দাঁতে একগাল হেসে সহদেব ধীরে ধীরে বলে, তোমাদের শহর আছে, বাড়ি আছে, লেখাপড়া আছে, চাকরি আছে, গাড়ি ঘোড়া আছে, আমোদ ফুর্তি আছে। আমাদের তো জল, জঙ্গল আর মাটি ছাড়া আর কিছুই নাই গো। সম্পত্তি বলতে ওই, আর ওইগুলা নিয়ে আমাদের অধিকার। আগলাতে শিখতে হবে কেন? জন্ম জন্ম ধরে আমরা তো এই ঠেয়েই বড় হয়েছি, এর লেগেও লড়াই লাগে? কেন লাগে? এ মাটি আমাদের। মেয়েটা চুপ করে রইল। সুদূর দিল্লি থেকে এসে সে ভারতবর্ষের আদি জনগোষ্ঠীর এক প্রতিনিধিকে পরিবেশ রক্ষার বার্তা দিল, লজ্জাবোধই হচ্ছে, তবে সেটা প্রকাশ করা যায় না। শিবু টুডুকে বসিয়ে দেওয়া হয়েছে। মাইক এখন অভিপ্সা গাঙ্গুলির হাতে। যারা মিটিংয়ে এসেছে তাদের প্রায় কারোরই মাটি বাঁচাবার তাগিদ নাই। টাকা পেয়েছে, পুনর্বাসনের এক টুকরো জমিও মিলেছে, যদিও এই বর্ষায় সেই জমি এক বুক জলে ভাসছিল। তবে ঘরে একখান সরকারি চাকরি আছে, তারা আর মুখ খুলতে পারে না। সত্যি তো, গরিব মানুষ এক পেট খিদে আর এক জীবন অভাব নিয়ে পরিবেশ নিয়ে মাথা ঘামাতে পারে? প্রকৃতি কি সবসময় সচ্ছলতা দিতে পেরেছে? গত 1.5 দশকে সারা বিশ্ব জুড়ে শিল্প বিপ্লবের ফলে দেদার প্রাকৃতিক সম্পত্তি নষ্ট হয়েছে, কিন্তু বিদেশের লোকেরা কি খারাপ আছে? তাদের অত গরজ কিসের? বরং খনি হলে হাতে কাজ আসবে, ওদেরও বড়লোক হতে স্বাদ জাগে। বক্তৃতা শুনে ওদের কি লাভ? তাই গরিব মানুষগুলো হাঁ করে অভিপ্সা গাঙ্গুলির দিকে তাকিয়ে থাকে, যেন একটু পরেই ওই মেয়ে সিনেমার গান গাইবে।
অভিপ্সা প্রাণপণে বোঝাতে চাইছে অরণ্য হারিয়ে যাওয়া মানে ধ্বংসের পথে আরো কয়েক পা এগিয়ে যাওয়া। কয়লা মানেই দূষণ, উষ্ণায়ন। সভ্য দেশে কয়লার প্রতিস্থাপকের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। আমরা পিছিয়ে থাকবো কেন? আপনারা বোধহয় জানেন না, এই মাটির নিচে কয়লার নাগাল পেতে শক্ত পাথর কাটতে হবে। শব্দ দূষণ হবে, বায়ু দূষণ হবে। লোকজনের কথায় মন নাই, তারা গল্প জুড়েছে। দেখলি সাঁইথে স্টেশনে পুরনো ব্রিজ তো ভেঙে দিলে, নতুন উঁচু ব্রিজ হবে জি, কয়লার রেক লাগবে। সাঁইথে তোর বোনর শ্বশুর ঘর নয়, ওদের জমি আছে নাকি, মেলা দাম পাবে। অভাবের জীবনে লাভ ক্ষতির হিসেব চলে। একজন মহিলা উঠে দাঁড়িয়েছে। ম্যাডাম, এই গ্রামের প্রাইমারি স্কুলে আমি আর আমার স্বামী পড়াইতাম। স্কুল উঠে গেল, 150 ছেলে পুলে আর 6 জন মাস্টারকে অন্য দুটো স্কুলে ভাগ করে দিল। ছেলেরা 2 কিলোমিটার পথ উজিয়ে পড়তে যায়। আমরা আসি মোহাম্মদ বাজার থেকে। আগে একটা স্কুটারে দুজনেরই হয়ে যেত, এখন দুটো স্কুল দুই দিকে। নতুন স্কুটার কিনতে হয়েছে, বেশি তেল পড়ে। মহিলার কথা শুনে হাসির রোল ওঠে, টিকা টিপ্পনি ভাসতে থাকে বাতাসে। মাকু হাসদা দাঁত বার করে বলে, ডবল ইঞ্জিনে সংসার চলছে, আর কত লিবা। কে যেন বলে উঠল, সরকার কি তোমার উঠোনে স্কুল বসাইবে? বাকিরা হাসছে। একটা সরকার বিরোধী জনসভা কেমন করে যেন সরকারের পক্ষে কথা বলতে শুরু করেছে। মিটিমিটি হাসছে অভিপ্সা গাঙ্গুলি, বলছে, এটা আমার ডিপার্টমেন্ট নয়, ব্লক অফিসে অসুবিধের কথা জানান। সহদেব মারান্ডি উঠে পড়েছে, মাদুর গুটিয়ে বগলে ভরেছে। ছুটে এসেছে মাকু হাসদা। কোথা যেছ কাকা? তোমাকে বললাম কিছু বলবা। তোর মনে হয় আমি দুটো কথা বললে হরিণ সিংহা বাঁচবে? দে মাইক দে। বুড়া সহদেব মাইক হাতে কাঁপা কাঁপা গলায় বলে, বাপদাদারা শিখাইছিল, যাহা সারি আহ কানা অনাগে ধরম দ। যা সত্য তাই ধর্ম। আমাদের জীবনের একমাত্র সত্য ছিল জল, জঙ্গল, মাটি। এখন আর নাই, সব মিথ্যা হয়ে গেছে। তাই আমাদের ধর্ম বলেও আর কিছু নাই। তোমরা সব ঘরকে যাও গো, হরিণ সিংহার গল্প কথা ফুরে গেল। সহদেবের কথা শুনে নিভে গেল অভিপ্সা গাঙ্গুলি। তার কাজের ধর্ম নিয়ে এই বুড়ো লোকটা একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিয়ে গেল। সেও জানে না, আর কিছুই হবার নয়। সে শুধু খেলতে এসেছে, প্রতিবাদ প্রতিবাদ খেলা। মিডিয়ায় ফুটেজ খাওয়াটাই এখন তার কাজের আসল ধর্ম। এই তো আজ রাতে কলকাতায় সরকারি দাওয়াত, সে যাবে। পক্ষ বিপক্ষের সবাই থাকবে। মিথ্যা রিপোর্টের আবদার আসবে, ঝাড়বাতির নিচে গেলা সাথে বকরা ভাগ হবে। সেই বাতাসেও কি উঠবে না কয়লার কালো গুঁড়ো? সারা জীবনেও সেই দাগ অভিপ্সা ধুয়ে ফেলতে পারবে? হয়তো পারবে। সহদেব মারান্ডি তো বলেই গিয়েছে, ধর্ম বলে আর কিছু নাই। দিনের পর দিন পেরিয়ে গেল, শীত গেল, বাতাসের তাপ বাড়ল, গা বেবাক ফাঁকা হয়ে গেল। সহদেব এখন একদম একা। ঘরে আর চাল নাই, শাক ফুটিয়ে খায়। চোখ শুরু করে হাত পায়ের চামড়া দেখে ধূসর, ফাটা ফাটা, যেন গাছের বাকল। সহদেবের শরীর আর চলে না, চুপচাপ শুয়ে থাকে। পাখপাখালি উঠোনে চড়ে বেড়ায়, গায়ের কাছে এসে বসে। ওদের কত রকমের ডাক। সেই ডাক ছাপিয়ে পুবপাড়ার ঘর ভাঙার শব্দ সহদেবের কানে আসে। বুলডোজার চলে, গো গো। আজ একটা নতুন আওয়াজ কানে এলো, ঝুপ ঝুপ, খুব কাছে, কারা যেন মাটি ফেলছে। সেই সময় মাকু হাসদা ব্যস্ত হয়ে ঢুকলো। সে এখন গা ভাঙার কাজে লেগেছে, পকেট ভর্তি কাঁচা পয়সা। সহদেবকে চাল কিনে দিতে গিয়েছিল, সে নেয়নি। সেই মাকুই মাঝে মাঝে আসে, খোঁজ নেয়। কাকা কোথা গেলা? কটা পাখি চড়ছিল, মাকুর গলা পেয়ে ভয় উড়ে গেল। সহদেব বিরক্ত হলো। এরপরও তুমি এই ঠেঁয়ে পড়ে থাকবা? মরবা নাকি? আওয়াজ পেছ? ডোবাটো বুঝিন দিছে গো, কোথা জল পাবা? ঘরটো লিখে দাও কেনে, এখনো সময় আছে। চলো আমার সঙ্গে থাকবা গা। সেদিন তোমার নাতি এসেছিল, তুমি নাকি কথা বলো নাই। বুড়া, তোমার কিসের এত তেজ? মরবা তবু ভিটে ছাড়বা না। রাগ কাটছ না কেনে?
মাকু আরো অনেক কথা বলছিল। সহদেব শুনছিল। সে তো গাছ হয়ে গিয়েছে, তাই আর উত্তর দেওয়া হয়নি। নিজের ফাটা পায়ের দিকে তাকিয়ে এক মনে শিকড় খুঁজছিল। ওরা ডোবা বুঝিয়ে দিচ্ছে, দিক। সহদেব শিকড় ছড়িয়ে মাটি থেকে জল টানবে। সে গাছ হয়ে গেলে আকাশের মেঘ লাগবে, বৃষ্টি হবে, চিন্তা কিসের? দাওয়ার একপাশে কোদালটা ধুলো মেখে পড়েছিল। মাকু চলে গেলে সহদেব সেইটা দিয়ে উঠোনে ছোট গর্ত করলো। নিজেই নিজের পায়ে মাটি চাপা দিয়ে দুহাত ছড়িয়ে দাঁড়ালো। চোখ আকাশে, বিড়বিড় করে বলতে লাগলো, মারাং বুড়ো, ম্যাগ দে, জল দে। একটা শুকনো পাতাবিহীন গাছের স্বর আদৌ কোথাও পৌঁছায়? এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন গল্প বিশ্ব এবং এসিজিএল আয়োজিত শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান পুরস্কারে ভূষিত সুনেত্রা সাধুর ছোট গল্প উপকথার গাছ। গল্প কেমন লাগলো জানানোর জন্য খোলাই থাকছে মন্তব্যের বাক্স আর সমাজ মাধ্যমের পাতা। এই ধরনের গল্প আরো শুনতে চান, নাকি অন্য কোনো ধরন অথবা কোনো নির্দিষ্ট গল্প, সবই জানাতে থাকুন। আদান প্রদান চলতে থাকুক। গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, ভালোবাসায় ও সংগ্রামে থাকুন। দেখা হচ্ছে শিগগিরই আবার। আজ আসি।